আচ্ছা, আমরা 26 নং ছিলাম। তো 26 নংটা আবার দেখি যে লেড 2 প্লাস কপার একটা তড়িৎ কোষের দেয়া আছে। তো এর ইলেকট্রোড দ্বয়ের প্রমাণ বিভব লেডের হচ্ছে এটা লেড 2 প্লাস থেকে লেড, তার মানে এটা হচ্ছে বিজারণ বিভব দেয়া আছে। তো লেডের বিজারণ বিভব এটা, তারপরে কপারের বিজারণ বিভব এটা দেওয়া আছে। তাহলে কোষের প্রমাণ বিভব কত? তো আগে আমরা এরকম একটা অঙ্ক মানে সলভ করছি। তো এটার সূত্র হচ্ছে যে অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ। তো অ্যানোড যে এখানে আমাদের হচ্ছে লেড, তো অ্যানোডের হচ্ছে বিজারণ বিভব দেওয়া আছে -13। তো আমাদের এটার জারণ বিভব কি হবে? তাহলে অ্যানোডের জারণ হবে 0.13। 0.13। এরপরে হচ্ছে আমাদের কি লাগবে? প্লাস ক্যাথোডের বিজারণ। তো ক্যাথোডের বিজারণ কত? 0.34। তাহলে প্লাস 0.34। তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে 4 3 7 আর 3 আর 1 4, 47, 0.47। তাহলে আমাদের হচ্ছে অ্যান্সার এটা। এরপরে 27 নং দেখি যে 4 গ্রাম ভরের একটি ট্যাবলেটে 20 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকলে পিপিএম এ ক্যালসিয়ামের ঘনমাত্রা নিচের কোনটি? আচ্ছা, আমরা পিপিএম এ আগেই বলছি যে 1000 মিলিগ্রামে বা 1000 গ্রামে যত মিলিগ্রাম বা যত মিলিলিটার থাকবে সেটাই হচ্ছে আমাদের পিপিএম। তাহলে এখানে দেয়া আছে যে 4 গ্রাম ভরে আছে 20 মিলিগ্রাম। তাহলে আমাদের 1000 মিলিগ্রামে কত থাকবে? আমরা ঐকিক নিয়মে করব। তো 4 গ্রামে আছে 20 মিলিগ্রাম, তাহলে 20 ভাগ হচ্ছে আমাদের 4। তাহলে এটা 1 গ্রামে থাকলো, আমাদের লাগবে কত? গুণন 1000। তাহলে আমরা যদি 1000 করি, তাহলে আমরা 4 দিয়ে যদি 20-কে কাটি, 4 5 20, তাহলে 5 × 1000, তার মানে 5000। আমাদের অ্যান্সার আছে 5000 পিপিএম। আচ্ছা, এরপরে দেখি 28 নং। রোজেনমন্ড বিজারণ দ্বারা কোন যৌগটি প্রস্তুত করা হয়? তাহলে রোজেনমন্ড বিজারণ দ্বারা আমাদের হচ্ছে অ্যালডিহাইড প্রস্তুত করা হয়। শুধুমাত্র এখানে মিথানলটা প্রস্তুত করা যায় না। এটাও তো অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড, কিন্তু রোজেনমন্ড বিজারণের একটা হচ্ছে যে এটা হচ্ছে মিথানল প্রস্তুত করা যায় না, সেটা ইথানল শুরু থেকে শুরু করে বাকিগুলো প্রস্তুত করা যায়। তো আমাদের মেইন এখানে বিষয় হচ্ছে রোজেনমন্ড বিজারণ। তো এটা যে এটা জানা থাকলে আমরা এটা পারবো। তো এরপর দেখি 29 নং। 29 নং এখানে কি বলছে যে 4.27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ এ মিটার পার সেকেন্ড হলে 927 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার বর্গমূল গড় বর্গবেগ কত? তো এটার সূত্র আছে, আরএমএস বেগের সূত্র আছে √3 RT/m। আচ্ছা, এই সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে। তো এখানে যেটা হচ্ছে আমাদের টেকনিক করতে হবে যে এখানে প্রথম ক্ষেত্রে আছে, এটা 4টা না, এটা আসলে 4টা ভুল করে আসছে এখানে। এখানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেটা বের হবে ওইখান থেকে আমাদের প্রথমে এমটা বের করে নিতে হবে। তাহলে এই সূত্রে যদি আমরা আর সরি টি এর মান যদি 27, 27 যোগ 273 যেটা হয়, আর ওইখান থেকে আমরা যদি আরএমএস হচ্ছে এখানে দেওয়া আছে এ, তার মানে প্রথমটার ক্ষেত্রে হবে এ ইকুয়াল টু √3 RT/m। তাহলে 3 এখান থেকে আর টি বাই হচ্ছে বড় হাতের এম। এখন আর এর মানটা এখানে আমাদের দেয়া আছে কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে আমরা 27 27 প্লাস 273 বসাবো। এরপরে এখান থেকে আমরা এম এর মানটা বের করে নেব এখান থেকে। প্রথম ক্ষেত্রে আমরা এম এর মানটা বের করে নেব। দ্বিতীয় ক্ষেত্রে 927 ডিগ্রি সেন্টিগ্রেড, এখান থেকে আমরা পুনরায় সেম ভাবে টি এর জায়গায় 927 যোগ 273 বসানোর পরে যা হয় সেখান থেকে আমরা হচ্ছে এই এম এর মানটা আমরা ওইখানে বসায় দেব। এই যেটা প্রথম ক্ষেত্রে যে এম এর মানটা, তাহলে এম এর মানটা যদি আমরা বসায় দেই সেখান থেকে আমরা হচ্ছে আরএমএস বেগটা বের করতে পারবো। আচ্ছা, এটা তোমরা হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করবা। তো 30 নং দেখি, নিচের কোনটি বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ নয়? তো এটা আমাদের এটা মুখস্থ বিষয় যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার নিচে আছে সালফেনেশন, সালফেনেশন, হ্যালোজেনেশন, নাইট্রেশন, এই সবগুলো আছে বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কিন্তু এমিনেশন এটা
অতিরিক্ত, এটা কোনো ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয় না, এটা মুখস্থ রাখতে হবে। এরপর আমরা দেখি এখানে কার্বন ডাই অক্সাইড প্লাস হাইড্রোজেন, এটা বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড এবং পানি তৈরি করে। এই বিক্রিয়াটি সাম্য অবস্থার উপর চাপের বৃদ্ধির প্রভাব কি? আচ্ছা, এখানে দেখি কার্বন ডাই অক্সাইড গ্যাস, হাইড্রোজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর পানিটা হচ্ছে এখানে লিকুইড। তো এখানে আমরা জানি কোনো সাম্যাবস্থায় চাপের প্রভাব তখনই থাকে যখন বিক্রিয়ক এবং উৎপাদ সমূহের মধ্যে মোল সংখ্যার পার্থক্য থাকে, প্লাস এদের হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ সমূহ গ্যাস হয়। তো এখানে দেখি যে আমরা বিক্রিয়ক সমূহ হচ্ছে গ্যাস, উৎপাদ সমূহের মধ্যে একটা লিকুইড একটা গ্যাস, তার মানে গ্যাস ধরা যায় যে গ্যাস। এখন এর মধ্যে চাপের প্রভাব আছে। এখন চাপের প্রভাবটা কিভাবে কাজ করবে? মোল সংখ্যার পার্থক্য দেখি আমরা তখন। তখন মোল সংখ্যার পার্থক্য, এখানে 1 মোল, এখানে 1 মোল, 2 মোল, এটার ক্ষেত্রে 1 মোল প্লাস 1 মোল 2 মোল, কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে গিয়ে যে পানিটা হচ্ছে এখানে লিকুইড, তার মানে এখানে চাপটা কাজ করবে না। তাহলে আমাদের এখানে ধরতে হবে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডকে। তাহলে কার্বন ডাই অক্সাইড এখানে 1 মোল, তাহলে এখানে 1 মোল, এখানে 1 মোল, তাহলে বিক্রিয়ক আছে 2 মোল আর উৎপাদ আছে 1 মোল। তার মানে এখানে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে বিক্রিয়কটা উৎপাদে পরিণত হবে, তার মানে বিক্রিয়াটা ডান দিকে অগ্রসর হবে। তাহলে ডান দিকে যদি অগ্রসর হয় তাহলে কি কি ঘটবে দেখি, যে সাম্যাবস্থা বাঁ দিকে সরে যাবে। আচ্ছা, তার মানে এটা ভুল। তারপরে সাম্যাবস্থা অপরিবর্তিত থাকবে, এটাও ভুল। সাম্যাবস্থা বিঘ্নিত হবে, সাম্যাবস্থা বিঘ্নিত হবে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের এক্সাক্ট যেটা সেটা হচ্ছে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে, তার মানে সাম্যাবস্থাটা ডান দিকে যাবে। আমাদের এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এবার আমরা 32 নং দেখি, যে পর্যায় সারণীর একই গ্রুপে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্মের পরিবর্তনের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? আচ্ছা, পর্যায় সারণী একই গ্রুপ, একই গ্রুপ মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে। আচ্ছা, মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্মের পরিবর্তন কি হবে? তাহলে উপর থেকে নিচের দিকে যায় তখন হচ্ছে আয়নিক ব্যাসার্ধ বাড়ে, এটা ঠিক আছে, কারণ হচ্ছে উপর থেকে যখন নিচের দিকে যায় তখন কি হয়, এক একটা করে পর্যায় বাড়তে থাকে। তাহলে এক একটা করে পর্যায় বাড়া মানে এক একটা করে স্তর বাড়া, স্তর বাড়া মানে পরমাণুর যে আকারটা এটা বৃদ্ধি পাওয়া, মানে ব্যাসার্ধ বাড়া। তারপরে আয়নীকরণ শক্তি কমা। তাহলে যতই আকারটা বৃদ্ধি পাবে, কোনো একটা পরমাণুর যখন আকার বৃদ্ধি পায় তখন কি হয়, ইলেকট্রন থেকে, সরি নিউক্লিয়াস থেকে তাদের হচ্ছে দূরত্বটা বৃদ্ধি পায়। ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায়, যখন দূরত্ব বৃদ্ধি পায় তখন সহজে বহিঃস্তরের যে ইলেকট্রন এটাকে সরানো যায়, তখন এদের আয়নীকরণ শক্তিটা কমে। এরপরে দেখি তড়িৎ ঋণাত্মকতা কমে। স্বাভাবিক ব্যাপার, তড়িৎ ঋণাত্মকতা কমবে। ইলেকট্রন আসক্তি বাড়ে। তাহলে ইলেকট্রন আসক্তি, আমরা বলছি যে নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক, তাহলে যত দূরে যাবে নিউক্লিয়াস থেকে তার আকর্ষণটা কমবে। তাহলে আকর্ষণ যদি কমে তাহলে ইলেকট্রনের প্রতি যে আকর্ষণটা এটাও কমবে, কিন্তু এটা কখনো বাড়বে না। তাহলে আমাদের এখানে এইটা হবে আমাদের সঠিক অ্যান্সার, যে ইলেকট্রন আসক্তি বাড়ে। আসলে ইলেকট্রন আসক্তি বাড়বে না, ইলেকট্রন আসক্তি কমবে। আচ্ছা, এরপরে দেখি 32 নং, 2 মোল হাইড্রোজেন গ্যাস একটি ছোট ছিদ্র দিয়ে 12 সেকেন্ডে প্রবাহিত হয়। একই অবস্থায় 2 মোল অক্সিজেন গ্যাস ওই ছিদ্র দিয়ে কত সেকেন্ডে প্রবাহিত হয়? এটা একটা ছোট একটা অঙ্ক। এটার হচ্ছে সূত্রটা হচ্ছে T2/T1 √M2/M1। এম হচ্ছে এখানে আণবিক ভর। তাহলে প্রথম ক্ষেত্রে দেখি 2 মোল আর হচ্ছে 12 সেকেন্ড, তাহলে এটা যদি T1 আর হচ্ছে M1 হয়, তাহলে আমরা এই ইকুয়েশনে যদি আমরা এটা বসাই তাহলে 2 মোল, প্রথমটা লিখি আমরা T2, আর T2 হচ্ছে এখানে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ধরলাম যে T2 বাই হচ্ছে T1 হচ্ছে আমাদের 12 ইকুয়াল টু আমাদের এখানে √M2। তাহলে এম কত আছে আমাদের, M2 আছে আমাদের 2 মোল। তাহলে এখানে 2, নিচে হচ্ছে হাইড্রোজেন, এটাও 2। এটা হচ্ছে রুট, রুট মানে জি আমরা বল। এইদিকে রুট না করে আমরা এইদিকে স্কোয়ার যদি করি। আচ্ছা, তাহলে আমাদের এটা হবে 1, আর এইখানে আমরা T2-র উপর স্কোয়ার যদি করি তাহলে 12-র উপর স্কোয়ার হচ্ছে 144। আমাদের মনে হয় ভুল হলো কোথাও। আচ্ছা, এখানে আমাদের ভুল ভুল আছে এখানে।
আচ্ছা, আমরা এখানে আছে মোল সংখ্যা বসাইছি, এখানে আসলে মোল সংখ্যা হয়তো না, আমাদের এখানে বসাতে হবে। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে আণবিক ভর বসাইতে হবে, তাহলে আমাদের ভুল করছি আমরা। তাহলে এখানে আছে T2 এর মান হচ্ছে আমাদের বের করতে হবে T2 বাই হচ্ছে T1। T1 হচ্ছে আমাদের এখানে 12 সেকেন্ড, ইকুয়াল টু আমাদের এখানে আছে রুট ওভার M2। M2 মানে হচ্ছে অক্সিজেনের আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 বাই হচ্ছে হাইড্রোজেনের আণবিক ভর, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2। তাহলে এইটাকে আমরা রুট করব। তখন এটা যদি আমরা ইকুয়েশন করি, তোমরা এটা ইকুয়েশন করবা বাসায় ক্যালকুলেটর দিয়ে, তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশন করি তাহলে আমরা পাবো হচ্ছে এখান থেকে T2 এর মান 36। আচ্ছা, এরপর ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম নিচের কোনটি? আচ্ছা, ইলেকট্রন আসক্তির আমরা ক্রম এখানে যেটা দেয়া আছে, যে বিভিন্নটা দেয়া আছে, তার মধ্যে এটা দেখি আমরা, যে এটা হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এটা গ্রুপ 7 এর ক্ষেত্রে। আচ্ছা, গ্রুপ 7 এর মৌলগুলো কি কি? ফ্লোরিন, তারপরে হচ্ছে ক্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে গিয়ে আয়োডিন। তো এখানে ক্রমটা দেখো, ক্লোরিনটা আগে গেছে আর ফ্লোরিনটা পরে আসছে। এর কারণ কি? ইলেকট্রন আসক্তি, এখানে হচ্ছে ফ্লোরিনের আকারটা ছোট। তো ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে এর যে ইলেকট্রন ঘনত্বটা বৃদ্ধি, মানে ক্লোরিনের চেয়ে বেশি, মানে অধিক ঘনত্ব। তো অধিক ঘনত্বের কারণে এটা নতুন করে ইলেকট্রন নেয়ার যে আকর্ষণটা, এটা কিছুটা কম হয়। তো এটি কিছুটা কম হওয়ার কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা ফ্লোরিনের চেয়ে বেশি হয়ে যায়। যে ক্লোরিনটা আগে চলে গেছে, ফ্লোরিনটা পরে আসছে। তো এটার ক্রমটা হচ্ছে ফ্লোরিন, সরি, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা, এটা কিন্তু তোমাদের একটা থিওরি পরীক্ষাও আছে, যে ক্লোরিন, মানে প্রশ্ন আছে যে ক্লোরিনের চেয়ে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম কেন? এটা তো আসলে বেশি হওয়ার কথা ছিল, কারণ হচ্ছে ফ্লোরিনটা ক্লোরিনের আগে অবস্থান করে। তো এটার কারণ হচ্ছে যে ফ্লোরিনের আকারটা ছোট হওয়ার কারণে ইলেকট্রন ঘনত্বটা বেশি, ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে এ নতুন করে আর ইলেকট্রন নিতে চায় না। মানে নিতে চায় কিন্তু হচ্ছে এরটা আকর্ষণটা একটু কমে যায়, তখন ক্লোরিনের আকর্ষণটা বেশি হয়ে যায় ফ্লোরিনের চেয়ে, যে জন্য এর হচ্ছে আসক্তির ক্রম হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা, ব্রোন ট্রাইক্লোরাইড যৌগের বন্ধন কোণ নিচের কোনটি? আচ্ছা, এটার বন্ধন কোণটা মুখস্থ রাখতে হবে। এটা বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। এরপরে 36 নং যে এটা আছে, প্রশ্নটা, যে এই 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 বিক্রিয়া একটা দেওয়া আছে, যে এই বিক্রিয়ায় ক্রোমিয়ামের জারণ সংখ্যার পরিবর্তন কত? আচ্ছা, এইখানে আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা দেখি, যে অক্সিজেন 7, সরি, অক্সিজেন 2, তাহলে 7 দুগুণে 14, 14 থেকে 2 বাদ দিলে 12, 12, আর এখানে ক্রোমিয়াম আছে 2টা, তাহলে 12/2 মানে হচ্ছে +6। তো এইখানে ক্রোমিয়ামের জারণ মান কত? এখানে হচ্ছে +3। তাহলে আমাদের পরিবর্তনটা কত হলো? 6 থেকে 3, তাহলে আমাদের পরিবর্তন হচ্ছে 6 হতে 3। আচ্ছা, এরপরে 37 দেখি, যে আর্গন। এরপরে দেওয়া আছে আর্গনের পরের যে কয়েকটা দেওয়া আছে ইলেকট্রন বিন্যাস, এই বিন্যাস কোন মৌলের? তাহলে আর্গন আমরা জানি হচ্ছে 18, 18। তারপরে আর বাকি এখানে কয়টা আছে? 18 আর 10-এ 28, 29, 30, 5, 35। তাহলে 35 পারমাণবিক সংখ্যার যে যৌগটা, মৌলটা, সেটা হবে এটার ইলেকট্রন বিন্যাস। তো 35 পারমাণবিক সংখ্যা আছে এখানে ব্রোমিনের। আচ্ছা, 38 নং, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি, এটা দেয়া আছে। চতুর্থ কক্ষপথের শক্তি কত? তো আমরা আগে একটা প্রশ্ন এর আগে পড়ছিলাম, যে যেটা শক্তি দেয়া আছে ভাগ হচ্ছে n², মানে ওই স্তরের শক্তি ভাগ হচ্ছে n²। এন বলতে এখানে যততম শক্তি স্তরের মান বের করতে বলবে। তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি দেয়া আছে এইটা, তার মানে এইটা ভাগ এই যে এই মানটা ভাগ হচ্ছে আমাদের হচ্ছে n²। এন বলতে এখানে কত? এন বলতে আমাদের এখানে চতুর্থ শক্তি স্তর, মানে 4। তাহলে 4-এর উপর স্কোয়ার, তার মানে 4-এর উপর স্কোয়ার মানে 16। তাহলে এটা ভাগ 16 দিলে আমাদের যে মানটা পাবো এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, 39 নং, ক্ষারীয় মাধ্যমে বিজারণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টি ইলেকট্রন গ্রহণ করে? আচ্ছা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, যে ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজ এখানে একটা ইলেকট্রন গ্রহণ করে। এটা মুখস্থ রাখতে হবে। 40 নং দেখি, নিচের কোনটি পানির স্থায়ী ক্ষরতার জন্য দায়ী? আচ্ছা, পানির স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা দুই ধরনের হয়। তার মধ্যে অস্থায়ী ক্ষরতা, অস্থায়ী, এখানে এসে আমাদের আছে স্থায়ী ক্ষরতার জন্য দায়ী নয়, তার মানে অস্থায়ী ক্ষরতার কার কারণে হয়?
তো এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী বাইকার্বনেট HCO3। পানিতে যদি কোনো ধাতুর বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকে তাহলে সেই যৌগটা অস্থায়ী ক্ষরতার মানে ওইটার কারণে অস্থায়ী ক্ষরতা হয়। তাহলে এখানে আছে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট আছে, এটার কারণে পানির অস্থায়ী ক্ষরতা হয়, স্থায়ী ক্ষরতা নয়। আর স্থায়ী ক্ষরতা হয় ক্যালসিয়াম, বিভিন্ন ধরনের ক্লোরাইড, কার্বনেট এবং সালফেট লবণের কারণে পানির স্থায়ী ক্ষরতা হয়। তাহলে এই সবগুলো হয় স্থায়ী ক্ষরতার কারণে, আর এই বাইকার্বনেট এটা হয় এটার কারণে হয় অস্থায়ী ক্ষরতা। আচ্ছা, এরপর আমরা 41 নং দেখি যে এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে বেনজিনের সঙ্গে কার্বন টেট্রাক্লোরাইড এবং ট্রাইওজোনাইড বিক্রিয়া। এই বিক্রিয়ায় আমাদের এরপরে জিঙ্কের সঙ্গে পানির আদ্র বিশ্লেষণে একটা উৎপাদ তৈরি হয়। তো এই উৎপাদটা কি? তো এই বিক্রিয়াটা আমাদের জানলে আমরা এটা পাবো। তাহলে এই বিক্রিয়াটা আমাদের নিচে দেওয়া আছে যে বেনজিনের সঙ্গে ওজোন বিক্রিয়া, বেনজিন ট্রাইওজোনাইড যৌগ তৈরি হয়, এরপরে এটা পানি জিঙ্ক উপস্থিতিতে পানির সঙ্গে বিক্রিয়া হচ্ছে গ্লাইঅক্সাল তৈরি করে। তাহলে এখানে আমাদের এর উত্তর হচ্ছে গ্লাইঅক্সাল। আচ্ছা, এইখানে একটা তারপরে আছে এই যৌগটার নাম কি? তো এখানে মোটামুটি এটা দেখা যায় না, মোটামুটি ঝাপসা। যাই হোক, এখানে যে যৌগটা আছে এটার নাম হচ্ছে 2 ইথাইল 4 মিথাইল পেন্টিন 1। আচ্ছা, আমরা জানি হচ্ছে কার কোথাও যদি দ্বিবন্ধন থাকে অথবা যদি কোনো ধরনের অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে, তাহলে সংখ্যার গণনাটা ওই দিক থেকে করতে হয়। তো এখানে এইখানে একটা ডাবল বন্ধন আছে, এটা দেখা যাচ্ছে না, এখানে একটা ডাবল বন্ধন আছে। তো যেহেতু ডাবল বন্ধন আছে তাহলে এখান থেকে আমাদের শুরু করতে হবে এক, এটা দুই, এরপরে আমরা বাঁ দিকে যাবো না ডান দিকে, যেখান থেকে বেশি হবে সেদিকে যেতে হবে। তাহলে এইদিকে বেশি, তাহলে এইদিকে যেতে হবে। ওয়ান টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, এদিকে এদিক একই সমান, এদিক ফাইভ বা এটা ফাইভ। তো তাহলে টু, এই দুই দুই নং এ আছে একটা আছে ইথাইল গ্রুপ আছে, এটা একটা ইথাইল গ্রুপ, তাহলে 2 ইথাইল। তারপরে এই 4 নম্বরে আছে একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে 4 মিথাইল। আর হচ্ছে এটা 5 কার্বন বিশিষ্ট, তার মানে হচ্ছে পেন্টিন। এখানে দ্বিবন্ধন আছে জন্য পেন্টিন, না হলে হয়তো এটা পেন্টেন হইতো। তাহলে এটা দ্বিকার্বন 1 নং কার্বনে আছে, তাহলে যে কারণে এটা পেন্টিন 1। আচ্ছা, 43 নং, এসিটিক অ্যাসিডের বিয়োজনের মাত্রা 10% হলে এর ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার অ্যাসিডের পিএইচ কত? আচ্ছা, এখানে ইকুয়েশন আছে মাইনাস লগ, আমরা জানি পিএইচ মানে কি, মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ এইচ। তাহলে এখানে এইচ এর ঘনমাত্রা কত? 10%-এর এত, মানে এত এর 10%, তাহলে 10% অফ 0.01, এইটার 10% যেটা হয় সেটা যদি মাইনাস লগ ওইটা করি তাহলে আমাদের অ্যান্সার বের হবে 3। আচ্ছা, ইকুয়েশনটা দেওয়া আছে, তোমরা জাস্ট ক্যালকুলেটর চাপলে এটা বের হবে। এরপরে দেখি 44 নং, যে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসে অণুর সংখ্যা কত? আচ্ছা, 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসে অণুর সংখ্যা কত? আচ্ছা, আমরা জানি কি বলে আণবিক ভর। তাহলে এখানে হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2 গ্রাম, তাহলে আণবিক ভর বা 1 মোল, 1 মোলে অণুর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটা হচ্ছে 2 গ্রাম, তাহলে 2 গ্রামে যদি 6.023 ইন্টু 10⁻23 থাকে, তাহলে 1 গ্রামে থাকবে কত? তাহলে এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা বের হয় 3। তাহলে 3 ইন্টু 10⁻23, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, 35 নং, নিচের কোনটি আয়ার সক্রিয় অণু নয়? এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এখানে পানি, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে পোলার অণু। তো পোলার অণুতে আয়ার সক্রিয় হয়, তাহলে অপোলার এখানে হচ্ছে নাইট্রোজেন গ্যাস। তো যে কারণে আমাদের যেহেতু নাইট্রোজেন অপোলার, তাহলে অপোলারের ক্ষেত্রে আইআর সক্রিয় নয়। আর বাকি তিনটা হচ্ছে পোলার, তো পোলারের ক্ষেত্রে আইআর সক্রিয়। তাহলে এখানে অ্যান্সার আমাদের নাইট্রোজেন। আচ্ছা, এরপরে 46-এ আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে যে হাইড্রোজেন সালফাইড অক্সিজেন, এটাতে সালফার তৈরি হয়, পানি তৈরি হয়। বিক্রিয়াটি সাম্যাবস্থায় কিছু অক্সিজেন যোগ করলে নিচের কোনটি ঘটবে না? তাহলে আমরা জানি অক্সিজেন, এখানে অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক, তাহলে অক্সিজেন যদি আমরা দেই তাহলে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে। আর সামনের দিকে অগ্রসর হওয়া মানে এখানে সালফারের উৎপাদনটা বৃদ্ধি বা পানির উৎপাদন বৃদ্ধি। তাহলে এখানে কোনটা ঘটবে না সেটা দেখি। যে হাইড্রোজেন সালফাইড কমবে, এটা ঠিক আছে, কারণ হচ্ছে বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে, তাহলে বিক্রিয়কের পরিমাণটা কমবে।
পানির পরিমাণ বাড়বে। আমরা জানি বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে মানে উৎপাদের পরিমাণ বাড়বে, তাহলে উৎপাদ যেহেতু পানি, পানির পরিমাণ বাড়বে, এটা ঠিক আছে। তারপরে এটা দেখি সালফারের উৎপাদন বৃদ্ধি পাবে, তাহলে সালফার এটা যেহেতু উৎপাদ, তাহলে সালফারের উৎপাদন বৃদ্ধি পাবে, পানির উৎপাদনও বৃদ্ধি পাবে, তাহলে দুইটাই রাইট। সাম্যদ্রবকের মান বাড়বে। আচ্ছা, সাম্যদ্রবক মান কি? এই উৎপাদ সমূহের ঘনমাত্রা ভাগ হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, এটাকে বলা হয় সাম্যদ্রবক। এখন উৎপাদের ঘনমাত্রা যেহেতু এখানে বাড়বে, তার মানে হর বাড়বে, সরি লবের লবের পরিমাণ বাড়বে, কিন্তু হরের পরিমাণ কমবে। তাহলে হরের পরিমাণ যদি কমে, আচ্ছা এটাতে কোনো একটা গন্ডগোল আছে, তাহলে আমাদের হচ্ছে উৎপাদ বাড়বে, এটা সাম্যদ্রব্য অক্সিজেনের মান দিলে দেওয়া আছে, তাহলে এটা বৃদ্ধি পাবে, এটা কমবে। সাম্যদ্রব্যকের মান বাড়বে, এটা আসলে ভুল আছে প্রশ্ন, সাম্যদ্রব্যকের মান এখানে কমার কথা, সাম্যদ্রব্যকের মান কমবে। আচ্ছা, এটা এটা প্রশ্নে ভুল আছে। আচ্ছা, এটা বাদ। তাহলে আমরা 47 দেখি যে নিচের কোনটির উপর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা নির্ভর করে না। আচ্ছা, তড়িৎ পরিবাহিতা নির্ভর করে না হচ্ছে চাপের উপর, আয়নের সংখ্যার উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে, আয়নের গতিবেগের উপর নির্ভর করে, কিন্তু চাপের উপর নির্ভর করে না। আচ্ছা, আমরা 48 নং দেখি যে একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়ার প্রধান উৎপাদ কোনটি। আচ্ছা, এটা দ্বিবন্ধন যুক্ত একটা আছে কার্বোহাইড্রেট, তো হাইড্রোকার্বন, তো এই হাইড্রোকার্বনের সঙ্গে অ্যালকাইল, সরি হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ব্রোমাইড বা হাইড্রোজেন ক্লোরাইড, এটার বিক্রিয়ার ক্ষেত্রে এই দ্বিবন্ধন যুক্ত যে কার্বন দুইটা থাকে, এই দুই কার্বনের মধ্যে যেখানে হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকে, হাইড্রোজেনটা সেখানে যুক্ত হয়, আর হ্যালোজেনটা যুক্ত হয় যেখানে হাইড্রোজেন কম আছে। তাহলে এখানে হাইড্রোজেনটা যুক্ত হবে 3 নং কার্বনের সঙ্গে, আর ব্রোমিনটা হচ্ছে মাঝের কার্বনের সঙ্গে যুক্ত হবে। তাহলে আমরা এরকম দেখি কোনটা যৌগে আছে, তাহলে আমাদের এই যৌগটা হচ্ছে এর অ্যান্সার। আচ্ছা, 49 নং দেখি, নিচের কোনটি কেনিজারো বিক্রিয়া দেয় না। এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে কেনিজারো বিক্রিয়া কে দেয় আর কে দেয় না। আচ্ছা, এরপরে 50 নং, অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকরণের নিচে। আচ্ছা, কেনিজারো বিক্রিয়া দেয় হচ্ছে যাদের হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেন থাকে না, তারা হচ্ছে কেনিজারো বিক্রিয়া দেয়। তো এখানে দেখি আমরা বেনজিনের ক্ষেত্রে অ্যালডিহাইড গ্রুপ আছে একটা, কিন্তু এখানে হাইড্রোজেন থাকবে না, তাহলে হাইড্রোজেন না থাকলে সেটা বিক্রিয়া দেয়, তাহলে এটা বিক্রিয়া দেয়। এটার ক্ষেত্রে দেখি এটা হচ্ছে কার্বন হচ্ছে মাঝেরটা, এখানে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ আছে, তাহলে এখানে কোনো হাইড্রোজেন নাই, তার মানে এটা বিক্রিয়া দিবে। আর এখানে মিথানেলের ক্ষেত্রে এখানে কোনো ধরনের আলফা কার্বনই নাই, যদি আলফা কার্বন না থাকে তাহলে এটা তো আর কোনো প্রশ্নই আসে না, কিন্তু এইখানে আলফা কার্বন আছে এইটা, তাহলে আলফা কার্বনে এখানে 3টা হাইড্রোজেন আছে, যেহেতু আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তাহলে কেনিজারো বিক্রিয়া দিবে না। কেনিজারো বিক্রিয়ার শর্ত এটা যে আলফা কার্বন বিহীন হতে হবে, আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন হতে হবে, যেখানে এখানে আলফা কার্বনে হাইড্রোজেন থাকে, তাহলে সেটাই বিক্রিয়া দিবে না। আচ্ছা, কে জানি বলছে যে পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে কিনা। পরীক্ষায় কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, কিন্তু এখানে যে প্রশ্নগুলো আছে এটাতে একটা তো এমন কোনো নাই যে যেখানে ক্যালকুলেটর লাগবে। হ্যাঁ, এটা মুখে মুখে হিসাব করা যায়। তো আমাদের একটু সময় লাগবে বিধায় আমি এটা করে দিচ্ছি না, তোমাদেরকে জাস্ট ইকুয়েশনটা দেখাই দিচ্ছি, এটা জাস্ট তোমরা করলে পারবা, সিম্পল। আচ্ছা, অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকরণে নিচের কোনটি ব্যবহার করা হয়। এটা ফেলিং দ্রবণ ব্যবহার করে, এটা মুখস্থ জিনিস। 51 নং, ব্রাইন থেকে তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে 46 গ্রাম সোডিয়াম নিষ্কাশন করতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। আচ্ছা, ব্রাইন থেকে তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে 46 গ্রাম সোডিয়াম নিষ্কাশন, তাহলে 1 মোলের জন্য 1 ফ্যারাডে লাগে। এখানে যেহেতু সোডিয়ামের আমরা জানি পারমাণবিক ভর হচ্ছে 23, তাহলে 23 গ্রাম যদি আমরা নিষ্কাশন করি তাহলে লাগবে 1 ফ্যারাডে। এখানে আমাদের লাগবে হচ্ছে 46 গ্রাম নিষ্কাশন করা, তাহলে 23 দুগুণী 46, তাহলে 2 মোল, তাহলে 2 মোলের জন্য 2 ফ্যারাডে লাগবে। আচ্ছা, বেয়ারের পরীক্ষা দ্বারা কি নির্ণয় করা হয়। বেয়ারের পরীক্ষা, এটাও মুখস্থ রাখতে হবে যে বেয়ারের পরীক্ষা দ্বারা আছে এলিফ্যাটিক হাইড্রোকার্বনের অসম্পৃক্ততা নির্ণয় করা হয়। 53 নং, এনটিপিতে
22,400 মিলিলিটার অ্যামোনিয়ার ভর কত? আচ্ছা, আমরা জানি এনটিপিতে 1 মোল কোনো গ্যাসের ভর আছে 22.4। 22.4 মানে এটা যদি লিটার আছে এটাকে মিলিলিটার করি, তাহলে এটা হয় 22,400 মিলিলিটার। তাহলে এইটা মানে হচ্ছে 1 মোল অ্যামোনিয়া। 1 মোল অ্যামোনিয়া তৈরি হবে। তাহলে 1 মোল অ্যামোনিয়ার ভর কত? নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন তিনটে আছে 3, তাহলে 14 আর 3 17। তার মানে আমাদের অ্যান্সার আছে 17 গ্রাম। আচ্ছা, 54 নং দেখি। জিঙ্ক জিঙ্ক 2 প্লাস কপার 2 প্লাস থেকে কপার, এটা একটা কোষ বিক্রিয়া। এই বিক্রিয়ায় ক্যাথোডে নিচের কোন বিক্রিয়াটি ঘটে? আচ্ছা, আমরা জানি এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। তাহলে ক্যাথোডে এই বিক্রিয়াটা ঘটে কপার 2 প্লাস থেকে কপার। আর এটা হয় কি, কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার মৌলে পরিণত হয়। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের, সরি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই যৌগটার নাম কি? আচ্ছা, এই যৌগটা আসলে হাইড্রক্সিল মূলকটা হবে এখানে। তারপরে আচ্ছা, এই তো। আচ্ছা, তারপরে আছে এই মিথাইল গ্রুপটা হবে এইখানে। আচ্ছা, এই যদি হয় তাহলে এই যৌগটার আছে নাম কি? এখন দেখি, আমরা বলছি যে যেখানে আছে কোনো ধরনের গ্রুপ থাকবে সেই গ্রুপ থেকে আমাদের কি বলে শুরু করতে হবে। তাহলে অ্যালডিহাইড আছে এখানে, তাহলে অ্যালডিহাইড থেকে আমাদের শুরু করতে হবে। এখানে আছে 1, এটা আছে 2, এটা আছে, এটা কার্বন 2, এটা আছে 3, এটা হচ্ছে 4। তাহলে 1 2 3 4। তাহলে এখানে আছে 3 নঙে আছে হাইড্রক্সি, 1 নঙে আছে মিথাইল। তার মানে হচ্ছে 3 হাইড্রক্সি 2 মিথাইল। আচ্ছা, 2 মিথাইলটা আমরা আগে বলতে পারি বা সেটা আগে বলতে পারি। তো এখানে হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে যে বর্ণটা যে ওয়ার্ডের হচ্ছে সামনে যে বর্ণটা থাকে এই বর্ণটার সিরিয়াল অনুযায়ী এটা উচ্চারণ করা হয়। তো মানে আগে দেওয়া হয়। তাহলে এখানে 3 নঙে হাইড্রক্সি এইচ এর অবস্থান হচ্ছে এম এর আগে, এজন্য হচ্ছে 3 হাইড্রক্সি বলা হচ্ছে এখানে। তাহলে 3 হাইড্রক্সি 4, 3 হাইড্রক্সি 2 মিথাইল। আর এটা যেহেতু 4 কার্বন বিশিষ্ট আর এটা হচ্ছে অ্যালডিহাইড, এজন্য হচ্ছে বিউটানল। তাহলে 3 হাইড্রক্সি 2 মিথাইল বিউটানল। তার মানে আমাদের অ্যান্সার এটা। আচ্ছা, 56 নং, হাইড্রোজেনের পরমাণুতে একটি ইলেকট্রন ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে অবস্থান্তরের বিকিরণের কম্পাঙ্ক কত? এটা কম্পাঙ্কটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা 2.45 ইন্টু 10⁻14 হার্জ। এটা 10⁻14, 10,015 না। 57 নং, নিচের যৌগগুলোর মধ্যে কোনটির ক্ষারকত্ব সবচেয়ে বেশি? আচ্ছা, ক্ষারকত্ব সবচেয়ে বেশি কোনটার এটা আমরা জানি যে হচ্ছে আমরা দেখি যে পর্যায় সারণীর প্রথমে, সবার প্রথমে 1A গ্রুপ, এই 1A গ্রুপের ধাতু সমূহকে বলা হয় ক্ষার ধাতু। তারপরে 2A হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। তাহলে ক্ষার ধাতু সমূহের যে অক্সাইড বা হাইড্রোক্সাইড এটা বেশি ক্ষার, তাদের ক্ষারকত্বটা বেশি হবে। তো এখানে দেখা যাচ্ছে সোডিয়ামটা হচ্ছে 1A গ্রুপের, পটাশিয়ামটাও 1A গ্রুপের। আচ্ছা, ম্যাগনেসিয়ামটা পরের, এটা পরের। তাহলে এই দুইটার মধ্যে কোনটা সক্রিয়? তাহলে এই দুইটার মধ্যে হচ্ছে যেটা উপরের দিকে থাকবে আহ আহ, সেটা হচ্ছে সক্রিয়। মানে পর্যায় গ্রুপের যদি উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তাহলে তাদের সক্রিয়তার মানটা কমতে থাকে। তাহলে উপরে যেটা থাকবে সেটা বেশি। তাহলে সোডিয়াম প্রথমে আছে, লিথিয়াম আছে, তারপরে সোডিয়াম আছে, তারপরে আছে পটাশিয়াম। তাহলে এখানে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সক্রিয়তা বেশি হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আছে, এর ক্ষারকত্বটা বেশি। 58 নং, নাইট্রোজেন অক্সিজেন আর্গন গ্যাস মিশ্রণের মোট চাপ 76, 760 মিলিমিটার মার্কারি। তাহলে নাইট্রোজেন অক্সিজেন গ্যাসের আংশিক চাপ দেওয়া আছে এত এত এত, আর্গনের আংশিক চাপ কত? আচ্ছা, এখানে এখানে আমাদের দেখতে হচ্ছে যে কোনগুলোর আংশিক চাপ যেটা দেওয়া আছে সবগুলো যোগ করতে হবে। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন এবং আর্গন, তাহলে এই তিনটার যোগ করলে, আংশিক চাপ যোগ করলে হচ্ছে মোট চাপের সমান হবে। তো এখানে দুইটা দেওয়া আছে, নাইট্রোজেন অক্সিজেন 600 আর 150। তাহলে 600 150 750। তাহলে আমার লাগে কত? আর 10। তার মানে আর্গনের হচ্ছে এখানে 10 মিলিমিটার মার্কারি। তাহলে আমাদের অ্যান্সার এটা। আচ্ছা, 59 নং,
সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন, সালফার ট্রাইঅক্সাইড, এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। তাই বিক্রিয়াটিতে তাপমাত্রা হ্রাস করলে কি পরিবর্তন ঘটে? যেহেতু তাপ উৎপন্ন হয়, তাহলে তাপ হ্রাস করলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে। তাহলে এখানে দেখি কি হয়, সালফার ডাইঅক্সাইড উৎপাদন হ্রাস পায়, উৎপাদন বৃদ্ধি পাবে। বিক্রিয়াটি পশ্চাৎমুখী হয় না, বিক্রিয়াটি সম্মুখ দিকে যায়, আর সালফার ডাইঅক্সাইড উৎপাদন বৃদ্ধি পায়। হ্যাঁ, সালফার ডাইঅক্সাইডের উৎপাদন বৃদ্ধি পায়। আর বিক্রিয়ার সাম্য অবস্থার উপর কোনো প্রভাব পড়ে না, এটা ভুল। সাম্য অবস্থার অবশ্যই প্রভাব পড়বে। আচ্ছা, 60 নং, নিচের কোন হাইড্রোক্সাইডটি অম্লধর্মী? আচ্ছা, আমরা জানি হচ্ছে ধাতুর অক্সাইড ক্ষারধর্মী হয়, অধাতুর অক্সাইড অম্লধর্মী হয়। এখানে ম্যাগনেসিয়াম একটা ধাতু, জিঙ্ক ধাতু, গ্যালিয়াম ধাতু, তিনটাই ধাতু, তার মানে এটা হচ্ছে ক্ষারধর্মী। তার মানে বোরনটা হচ্ছে অধাতু, তাহলে হাইড্রোক্সাইডটা হচ্ছে অম্লধর্মী। আচ্ছা, 61 নং দেখি, বেনজিন থেকে টoluene উৎপাদনে প্রভাবক হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়? এটা মুখস্থ, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, 62 নং, 0.1 মোলার 250 মিলিলিটার দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি আমরা 1000 মিলিলিটার বানাই, 1000 মিলিলিটার 1 মোলার, এটা বানাতে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে সোডিয়াম 23, 40 গ্রাম, 40 গ্রাম লাগে। তো এইখান থেকে আমাদের ঐকিক নিয়মে 250, 250 মিলিলিটার 1 মোলার, এটা হবে আমাদের 0.1 মোলার। তখন আমরা এটা বের করলে যা হবে সেটা আমাদের অ্যান্সার, এটা বের হবে 1 গ্রাম। আচ্ছা, আমাদের কিন্তু সময় আবারও শেষ হবে, 7 মিনিট আছে, আর 7 মিনিট পর আবার আমাদের 10 মিনিট ওয়েট করতে হবে। আচ্ছা, যাই হোক, 63 নং, অম্লীয় অক্সাইড নিচের কোনগুলো? আচ্ছা, অম্লীয় অক্সাইড আমরা এখানে দেখি যে আছে, এইখানে এটা আছে আমাদের নিরপেক্ষ অক্সাইড, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে উভধর্মী অক্সাইড, সরি নিরপেক্ষ অক্সাইড। তার মানে তারপরে আছে এই অক্সাইডগুলো আছে ক্ষারীয় অক্সাইড, সরি এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। আর ধাতুর অক্সাইডগুলো আছে ক্ষারীয়, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, এইগুলো আছে ক্ষারীয় অক্সাইড। তাহলে অধাতুর যে অক্সাইড এটা হচ্ছে অম্লীয় অক্সাইড। তো এই অধাতুর অক্সাইডগুলো আছে অম্লধর্মী। তো তাদের মধ্যে এই অধাতুর গুলো আছে, এটা হচ্ছে নিরপেক্ষ, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে নিরপেক্ষ। এটাও পরীক্ষায় আসে অনেক সময়, কোনটি নিরপেক্ষ নয় বা নিরপেক্ষ। আর এটা উভধর্মীও আসে, এটা আছে ক্ষারধর্মী, আর এটা আছে অম্লধর্মী। আচ্ছা, 64, একটি ইলেকট্রনের প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আবর্তিত হলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ কত? বেগের সূত্র আমাদের v2 = v1/2। আচ্ছা, 65 নং, বেরিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম 2+ আয়নের ঘনমাত্রা, এটা দেওয়া আছে, বেরিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল কত? আচ্ছা, দ্রাব্যতার গুণফল হচ্ছে আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল। তাহলে এখানে বেরিয়াম সালফেট বিয়োজিত হয়ে বেরিয়াম আর হচ্ছে সালফেট তৈরি করে, তাহলে বেরিয়াম 2+ এর ঘনমাত্রা দেওয়া আছে, আর সমান সমান যেহেতু সালফেট তৈরি করবে, তার মানে এইটার স্কোয়ার করলেই আমাদের, বা এইটাকে গুণন আরেকটা এটা দিয়ে গুণ করলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1.6 × 10⁻৯, আমাদের অ্যান্সার বের হবে 1.6 × 10⁻৯, এটাকে যদি আমরা স্কোয়ার করি। আচ্ছা, 66 নং, যে যৌগটা দেওয়া আছে এখানে sp এবং sp3 সংকরিত কার্বনের সংখ্যা কত? আচ্ছা, sp সংকরিত হয় যখন সেখানে ত্রিবন্ধন থাকে, sp2 হয় যখন সেখানে দ্বিবন্ধন থাকে, আর sp3 মানে হচ্ছে একটা কার্বনের সঙ্গে যখন চারটা এর থাকে, মানে একক কার্বন বিশিষ্ট, তখন সেটা, সরি, একক বন্ধন বিশিষ্ট, তখন হয় sp3। তাহলে এখানে ত্রিবন্ধন আছে দুইটার মাঝে, দ্বিবন্ধন আছে দুইটার মধ্যে, আর একক বন্ধন আছে একটা এই দুইটার মধ্যে, তার মানে সবগুলাই দুই। তাহলে আমাদের 2 2 2 অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, 67 নং, 3.6 লিটার বিশুদ্ধ পানির মোল সংখ্যা কোনটি? আচ্ছা, আমরা জানি 1 মোল, 3.6 লিটার। আচ্ছা, লিটার বিশুদ্ধ পানির মোল সংখ্যা কত? আচ্ছা, আমরা জানি 18 গ্রাম, পানির আণবিক ভর 18 গ্রাম, 18 গ্রাম মানে হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল যদি 18 গ্রাম হয়, তাহলে 3600 লিটার মানে 3600 গ্রাম, তাহলে 3600 ভাগ হচ্ছে 18,
তাহলে এটা হবে যেটা আমাদের সেটা আনসার, 18 দুগুণী 36, 2 0 0। তাহলে 200। আমাদের বিশুদ্ধ পানির মোল সংখ্যা হচ্ছে তাহলে 3.6 লিটারে আছে, মোল সংখ্যা আছে 200 মোল। আচ্ছা, আমাদের অ্যান্সার প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, অ্যামোনিয়াম 4+ আয়নের হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন কোণ কত, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, 109.5 ডিগ্রি। আচ্ছা, 69 পর্যায় সারণীতে একই পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকের মৌলগুলোর ক্ষেত্রে নিচের কোন তত্ত্বটি সঠিক। এটা আছে বাঁ দিক থেকে ডান দিকে গেলে মৌলসমূহের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। কোনটি জারক নয়। আচ্ছা, এখানে জারক গুলো আমাদের চিনে রাখতে হবে, জারণ কোনটা বিজারণ কোনটা। আচ্ছা, নিচে এটা দেয়া আছে, এখান থেকে আমরা এটা যেটা পাবো সেটা এটা হচ্ছে আমাদের বিজারক, সোডিয়াম থায়োসালফেট এটা হচ্ছে বিজারক। আর পটাশিয়াম ডাইক্রোমেট জারক, নাইট্রিক অ্যাসিড জারক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে জারক পদার্থ, আর এটা হচ্ছে আমাদের বিজারক পদার্থ। আচ্ছা, সাম্য অবস্থায় হাইড্রোজেন আয়োডাইড হাইড্রোজেন আয়োডিন এটা তাপ হারি বিক্রিয়া মানে ΔH +9.6 কিলোজুল/মোল বিক্রিয়ার তাপমাত্রা কমানো হলে নিচের কোনটি বক্তব্যটি সঠিক। যেহেতু এটা তাপ হারি বিক্রিয়া, তার মানে এটা তাপ কমানো হলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে। তাহলে সম্মুখ দিকে যদি অগ্রসর হয়, তার মানে সাম্য ধ্রুবকের মানও বৃদ্ধি পাবে। তাহলে এটা সাম্য ধ্রুবকের মান বৃদ্ধি পাবে, ঠিক আছে। কি হলো, আমাদের উল্টা দিকে হলো মনে হয়। আচ্ছা, আমরা এটা পরে দেখতেছি। 72 নং দেখি, 0.01 মোল এসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে অ্যাসিডের বিয়োজন মাত্রা 4.2% হলে ওই দ্রবণের ঘনমাত্রা কত। হাইড্রোনিয়াম মানে ঘনমাত্রা, তাহলে এইটা হচ্ছে এত পার্সেন্ট সেটা বিয়োজিত হয়, তাহলে এত মোলের এত পার্সেন্ট বিয়োজিত হয়, যেটা যত হয় সেটাই হচ্ছে ওই দ্রবণের ঘনমাত্রা। তাহলে 0.01 ইন্টু 4.2%, তাহলে আমাদের বের হবে 0.00042 বা হচ্ছে 4.2 ইন্টু 10⁻⁴। আচ্ছা, 73 প্রমাণ অবস্থায় 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত লিটার। আচ্ছা, আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, তাহলে 44 গ্রামের ভর হচ্ছে 44 গ্রামের হচ্ছে 22.4 লিটার। তাহলে এখান থেকে আমাদের 4.4-এর বের করতে হবে, তাহলে 4.4-এর কত হবে, 22.4 ভাগ 44 ইন্টু 4.4, তাহলে আমাদের বের হবে 2.24 লিটার। আচ্ছা, এরপর 74 নং, যে ফেনল আছে এর সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় যে যৌগটা উৎপন্ন হয় এই যৌগটার নাম কি। এই যৌগটা হচ্ছে ফিনাইল এমিন বা হচ্ছে এনিলিন। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে যাবে, আবার একটু আমাদের 10 মিনিট পর আবার আমরা জয়েন করব, আর কয়েক সেকেন্ডের মধ্যে কেটে যাবে। আচ্ছা, 75 নং, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, অ্যারোমেটিক যৌগ হওয়ার সূত্র হচ্ছে যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে, মানে পাই বন্ধন থাকতে হবে, যেখানে একটা পাই বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে। তাহলে 4n+2, এখানে সর্বনিম্ন আছে এন এর মান যদি 1 হয় তাহলে 6টা করে পাই ইলেকট্রন থাকতে হবে। আমাদের যে যৌগগুলো আছে এইটার মধ্যে শুধুমাত্র এই যৌগে এই সূত্রটা মানে কার্যকর, 4n+2 হ্যাকেল রুল কার্যকর, বাকিগুলো কার্যকর নয়। তার মানে আমাদের এখানে অ্যারোমেটিক যৌগ এই এই তিনটা একটাও নয়। কিন্তু প্রশ্নে মেবি ভুল আছে, এটা শুধুমাত্র এখানে অ্যারোমেটিক যৌগ এটা। আচ্ছা, এরপরে আমরা, সরি, 46 নং, যে একটা দেয়া আছে এখানে, জিঙ্কের একটা আহ, কোষ, জিঙ্ক কোষের তড়িৎদ্বারের বিভব কত ভোল্ট। তো এখানে বিভব দেওয়াই আছে আমাদের -0.7